প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এইচএসসির আইসিটির তৃতীয় অধ্যায় মানে সংখ্যা পদ্ধতি। আমি চাইব এই ভিডিওতে এই অধ্যায়ের A to Z তোমাদের বুঝিয়ে দেওয়া, যেন তোমরা পরীক্ষায় আনসার করতে পারো যে কোনো প্রশ্ন যত কঠিনভাবেই আসুক না কেন। চলো শুরু করি। সংখ্যা পদ্ধতি প্রধানত হচ্ছে দুই প্রকার। একটাকে বলা হয় স্থানিক সংখ্যা পদ্ধতি, আরেকটিকে বলা হয় অস্থানিক সংখ্যা পদ্ধতি। আমাদের স্থানিক সংখ্যা পদ্ধতিকেই তার এই চার ভাগে ভাগ করা হয়েছে। অস্থানিক সংখ্যা পদ্ধতি তেমন বিস্তৃতি পায়নি। তাহলে আমরা বলতে পারি স্থানিক সংখ্যা পদ্ধতিতে চার প্রকার। তাহলে চার প্রকার কি কি? প্রথমটি হচ্ছে দশমিক, তারপরে হচ্ছে বাইনারি, তারপরে হচ্ছে অক্টাল এবং সর্বশেষটি হচ্ছে হেক্সাডেসিমাল। দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত। তাহলে 0 থেকে যদি 9 পর্যন্ত আমরা গুনি, এখানে 10টি সংখ্যা পাবো, যার জন্য এটাকে বলা হয় দশমিক। আর বাইনারি সংখ্যা হচ্ছে 0 এবং 1 নিয়ে গঠিত, তার জন্য এটাকে বলা হয় বাইনারি। আর অক্টাল সংখ্যা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টি আমাদের বর্ণ, যার জন্য আমরা এটাকে বলি অক্টাল। আর হেক্সাডেসিমাল হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, আবার এ থেকে এফ পর্যন্ত। তাহলে এখানে আমরা টোটাল পাচ্ছি 10টি এবং এ থেকে এফ পর্যন্ত পাচ্ছি আমরা 6টি। তাহলে টোটাল বলতে পারছি এখানে 16টি বর্ণ। তাহলে বলতে পারি আমরা হেক্সাডেসিমাল সংখ্যা 16টি বর্ণ নিয়ে গঠিত। এইদিকে আবার এ থেকে এফ পর্যন্ত যে বর্ণগুলো রয়েছে তার নির্দিষ্ট মান রয়েছে। যেমন এ এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 11 এবং সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14 এবং এফ এর মান হচ্ছে 15। তাহলে এই হেক্সা কথার মানে হচ্ছে আমাদের 6 এবং ডেসিমাল কথার মানে হচ্ছে 10। তাহলে 10 এবং 6 যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি 16। তাহলে হেক্সাডেসিমাল বলতে আমরা টোটাল 16টি বর্ণকে বোঝাচ্ছি। এই প্রত্যেকটি সংখ্যা পদ্ধতিরই আবার ভিত্তি রয়েছে। যেমন দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, আবার বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2, অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8, আর হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি হচ্ছে 16। এটি আমাদের এমসিকিউতে আসতে পারে। তাহলে এখন আমরা শিখব কিভাবে একটি দশমিক সংখ্যা গঠন করতে হয়, একটা বাইনারি সংখ্যা গঠন করতে হয়, অক্টাল সংখ্যা বা হেক্সা সংখ্যা কীভাবে একটা গঠন করতে হয়। 0 থেকে 9 পর্যন্ত যে কোনো আমরা সংখ্যা দিয়ে এটা গঠন করতে পারবো। যেমন আমি যদি এখানে লিখি যে 912, এটি একটি দশমিক সংখ্যা, কারণ 0 থেকে 9 পর্যন্ত যে আমাদের অক্ষরগুলো রয়েছে সেগুলোর সমন্বয়ে মূলত এটা গঠিত। তাহলে আমরা বলতে পারি এটি একটি দশমিক সংখ্যা। আর এখন যদি আমাদের বাইনারি সংখ্যা গঠন করতে হয় তাহলে শুধু 0 এবং 1-এর সমন্বয়ে গঠন করতে হবে। যেমন আমি বলতে পারি এটি একটি বাইনারি সংখ্যা, কারণ এখানে 0 এবং 1 ছাড়া অন্য কোনো অক্ষর আসেনি। তাহলে এটাকে আমরা বলতে পারি বাইনারি সংখ্যা। তারপরে যদি আমাদের একটা অক্টাল সংখ্যা গঠন করতে হয়, 0 থেকে যে 7 পর্যন্ত যে অক্ষরগুলো আছে সেগুলো নিয়ে গঠন করতে হবে। যেমন হতে পারে এরকম যে 734, এটাকে বলতে পারি আমার একটি অক্টাল সংখ্যা, কারণ এখানে 0 থেকে 7 পর্যন্ত যে কোনো অক্ষর নিয়ে আমি অক্টাল সংখ্যা গঠন করতে পারবো। আর সর্বশেষটি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। এটা যদি গঠন করতে হয় তাহলে আমাদের বর্ণ এবং সংখ্যার একটা মিশ্রণ প্রয়োজন। যেমন আমি লিখতে পারি 2f, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, কারণ 2কে আমরা ভেবে নিলাম এই সংখ্যার মধ্যে পড়ে আর f বর্ণের মধ্যে পড়ে। তাহলে বর্ণ এবং সংখ্যার সমন্বয়ে যেটি গঠিত সেটি কী বলবো আমরা? হেক্সাডেসিমাল সংখ্যা। আমরা আরও একটি হেক্সাডেসিমাল সংখ্যা গঠন করতে পারি, যেরকম FB6, এটাকে অবশ্যই আমরা বলতে পারি হেক্সাডেসিমাল সংখ্যা, কারণ এখানে বর্ণ এবং সংখ্যার একটি মিশ্রণ রয়েছে। এই ছিল মূলত আমাদের এই 4টি সংখ্যা পদ্ধতির সংখ্যা নির্ণয়। এই তৃতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে রূপান্তর। রূপান্তরের দ্বারাই মূলত সৃজনশীলগুলো করে থাকে। তাহলে আমরা যদি রূপান্তরগুলো খুব ভালোভাবে রপ্ত করতে পারি তাহলে কিন্তু যে কোনো সৃজনশীল আমরা আনসার করতে পারবো। আমি এই রূপান্তরের 3টি টেকনিক নিয়ে এসেছি।
প্রথমটি হচ্ছে এরকম, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমাদের যদি দশমিকে রূপান্তর করতে হয় তাহলে গুণ এবং যোগ প্রক্রিয়ায় করতে হবে। যে কোনো সংখ্যা পদ্ধতি থাকুক না কেন, আমাদের যদি দশমিকে রূপান্তর করতে হয় তাহলে গুণ এবং যোগ প্রক্রিয়ায়। আর যদি এরকম হয় যে দশমিকের কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় তাহলে ভাগ প্রক্রিয়ায় আমাদের এটা করতে হবে। আমরা দশমিক থেকে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাচ্ছি সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। এই হচ্ছে আমার দ্বিতীয় টেকনিকটি। আর তৃতীয় টেকনিকটি হচ্ছে এরকম যে দশমিক ছাড়া দশমিকের কোনো কথা আসবে না। কিরকম, যে অক্টাল থেকে আমি বাইনারিতে রূপান্তর করব, এখানে কিন্তু দশমিকের কোনো উচ্চারণ আসে নাই, তাহলে আমাদের বিট প্রক্রিয়াটা করতে হবে। অথবা বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব, এখানেও কিন্তু দশমিকের কথা আসে নাই। যদি এরকম হয় তাহলে আমরা এটাকে বিট প্রক্রিয়ায় করব। উপরে দুইটা টেকনিকের সাথে কিন্তু দশমিক কথাটা সংশ্লিষ্ট ছিল। কিরকম, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক, আর দ্বিতীয়টি ছিল এরকম যে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি, তাহলে দশমিকের কিন্তু একটা সংশ্লিষ্টতা ছিল। আর তৃতীয় টেকনিকটা হচ্ছে এরকম যে দশমিক থাকবে না, দশমিক ছাড়া অন্য সংখ্যা পদ্ধতির আলোচনা আসবে। যেমন যে অক্টাল থেকে আমাদের বাইনারিতে বলা আছে, অক্টাল থেকে যদি আমাদের বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয় তাহলে বিট প্রক্রিয়ায়, মানে 3 বিটের মাধ্যমে আমি অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করব। অথবা বাইনারি থেকে যদি আমাদের অক্টাল রূপান্তর করতে হয় সেম ওই 3 বিটের মাধ্যমে আমাদের বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে হবে। আর যদি এরকম বলা হয় যে বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে তাহলে আমাদের 4 বিটের সহযোগিতা নিতে হবে। অথবা এরকম বললো যে হেক্সাডেসিমাল কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করো, তাহলে কিন্তু আমাদের 4 বিটেরই সহযোগিতা নিতে হবে। তাহলে আমরা এতটুকু ক্লিয়ার হলাম যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি আমাদের দশমিকে রূপান্তর করতে হয় তাহলে গুণ এবং যোগ প্রক্রিয়ায়, আর দশমিক থেকে যদি যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়, আমাদের দশমিক থেকে যদি যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় তাহলে ভিত্তি দ্বারা ভাগ করে রূপান্তর করতে হবে আমি যে সংখ্যা পদ্ধতিতে যাব। আর তৃতীয়টি হচ্ছে এরকম বিট প্রক্রিয়া, অক্টাল থেকে বাইনারি 3 বিট আর বাইনারি থেকে হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিট। এই 3টি থিওরির মাধ্যমে আমরা যে কোনো রূপান্তরের অঙ্ক সলিউশন করে নিতে পারবো। এখানে দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি যে বাইনারি থেকে আমাদের দশমিকে রূপান্তর করতে হবে। এখানে অলরেডি আমি একটি বাইনারি সংখ্যা লিখে রেখেছি, আর এই চিহ্ন দ্বারা বুঝিয়েছি যে আমার প্রথম থিওরি অনুযায়ী করতে হবে। কারণ আমি এখানে লিখেছি যে কোনো সংখ্যা পদ্ধতি, বাইনারি না, এটা হোক অক্টাল, হোক হেক্সাডেসিমাল, বা 6 ভিত্তিক সংখ্যা বা 7 ভিত্তিক সংখ্যা, যে কোনো সংখ্যা হোক না কেন, এটা থেকে যদি আমাদের দশমিকে রূপান্তর করতে হয় তাহলে গুণ এবং যোগ প্রক্রিয়া করতে হবে। তাহলে এই বাইনারির মানকে যদি আমরা এখন দশমিকে রূপান্তর করি তাহলে গুণ এবং যোগ প্রক্রিয়াটি এখানে অ্যাপ্লাই করতে হবে। প্রথমেই লিখতে হবে আমাদের এখানে যে বাইনারির মানটা আছে 1, তারপরে গুণ চিহ্ন দেবে, তার ভিত্তি লিখব 2, তারপরে যোগ চিহ্ন দিব, তারপরে আবার লিখব 0, তারপরে আমাদের ভিত্তি লিখব 2, তারপরে আবার লিখব 1, আমাদের ভিত্তি যা ছিল লিখব, এবং সর্বশেষ সংখ্যাটা হচ্ছে 0, তারপরে আমি ভিত্তি লিখব। আমি যে বলেছিলাম যে গুণ এবং যোগ প্রক্রিয়া, এই যে দেখতে পাচ্ছ যে গুণ চিহ্ন যোগ চিহ্ন, গুণ চিহ্ন যোগ চিহ্ন, গুণ চিহ্ন যোগ চিহ্ন, এই প্রক্রিয়ায় মূলত আমাদের দশমিকে রূপান্তর করতে হয়। যেহেতু আমি দশমিকে রূপান্তর করবো, আমরা জানি দশমিক সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, তার জন্য আমরা একদম লাস্ট থেকে মানে শেষ দিক থেকে এখানে ভিত্তির উপরে লিখবো 0, তারপরে লিখবো এখানে 1, এখানে লিখবো 2, এখানে 3, আরও যদি থাকতো আমাদের 4, 5, এইভাবে ক্রমান্বয়ে আমরা লিখতাম। এখন শুধু খালি এই কাজটা বাকি আমাদের। কিরকম, 2-এর উপরে পাওয়ার হিসেবে আছে 3, তাহলে এখানে আমরা মান পাবো 8। এই 8-এর সাথে আমরা যদি 1 গুণ করি তাহলে 8ই থাকবে। এখানে যদি 2-এর উপরে আমরা 2 পাওয়ার করি তাহলে পাবো 4, আর 4-এর সাথে এখানে 0 সম্পর্ক হচ্ছে গুণের, তাহলে আমাদের উত্তর কিন্তু 0 হবে। আমরা জানি 0-এর সাথে যদি আমরা কোনো মান গুণ করি তাহলে 0ই পাই। এখানে আমাদের কাঙ্ক্ষিত মান হবে 2। আর এইখানে যেহেতু 2-এর উপর পাওয়ার হিসেবে 0 আছে, 2-এর উপরে যদি পাওয়ার হিসেবে 0 থাকে বা যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার হিসেবে 0 থাকে তার মান হয় 1। এখানে যদি আমি 1 পাই আর এই 1 যদি আমরা এই 0-এর সাথে গুণ করি তাহলে কিন্তু 0ই পাবো। তাহলে বলতে পারি এই অঙ্কের আনসার হচ্ছে 10। এটা হচ্ছে দশমিকে, যার জন্য আমি আমাদের ব্র্যাকেট দিয়ে এখানে দশমিকের ভিত্তিটা লিখিয়ে দিয়েছি। এখন আমরা করব এই বাইনারি থেকেই দশমিক, কিন্তু এই বাইনারি সংখ্যার মাঝে ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যার একটা ভাগ থাকবে। কিরকম, দেখো আমি লিখছি যে 1011.10
ওয়ান ওয়ান। এইভাবে যদি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যার একটা মিশ্রণ থাকে তাহলে আমরা কীভাবে এর দশমিকে যাব সেটা তোমাদের এখন দেখিয়ে দিব। কিন্তু টেকনিক কিন্তু আমাদের সেমই, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা দশমিকে যাই না কেন গুণ এবং যোগ প্রক্রিয়ার মাধ্যমেই যেতে হবে। তাহলে প্রথমে আবার লিখলাম ওয়ান এবং ভিত্তি লিখলাম আমরা গুণাকারে, যোগ চিহ্ন দিলাম, তারপরে 0 ভিত্তি লিখলাম গুণাকারে, তারপরে 1 ভিত্তি লিখলাম গুণাকারে, তারপরে আবার 1 ভিত্তি লিখলাম গুণাকারে, তারপরে আবার যোগ চিহ্ন দিলাম। এখানে আর দুইটি অনেক কাজ করতে হবে লিখলাম 1 লিখলাম ভিত্তি, তারপরে আবার 1 লিখলাম ভিত্তি। আমি দেখতে পাচ্ছি এখন 4টি সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে 1 2 3 4 এই যে 4টির কাজ। এই পূর্ণ সংখ্যাগুলো থেকে আমাদের লিখতে হবে এরকম যে এখানে লিখতে হবে 0, তারপর লিখতে হবে 1 2 3। কিন্তু যেগুলো ভগ্নাংশ সংখ্যা, হ্যাঁ মানে দশমিকের পরের সংখ্যাগুলো, এই দশমিকের পরের সংখ্যাগুলো আমাদের মাইনাস চিহ্ন দ্বারা লিখতে হবে। এরকম 0-র পরের সংখ্যা যদি আমরা ভাবি এরকম হয় -1 -2 এরকম পাবো। আরও যদি এখানে সংখ্যা থাকতো লিখতাম -3 -4, এইভাবে ক্রমান্বয়ে যেতাম। তাহলে এই কাজটা করার পরে আমি এখানে মান পাবো 8, আর এখানে পাবো 0, এখানে পাবো 2, এবং এই যে কাজটা এখানে 2 এর উপরে এই ভিত্তি হিসাবে আছে 0, তাহলে এখানে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে মান পাবো 1। এই 1-এর সাথে যদি 1 আবার গুণ করি তাহলে আমি কাঙ্ক্ষিত মান কিন্তু 1ই পাবো। এই যে এই কাজটা আমরা ক্যালকুলেটরের সহযোগিতায় করব। এটা যদি আমি ক্যালকুলেটরে করতে চাই তাহলে আমাদের প্রথমেই ক্যালকুলেটরে লিখতে হবে 2 এবং পাওয়ার চিহ্ন দিতে হবে। পাওয়ার চিহ্ন এভাবে দিয়ে আমাদের লিখতে হবে -1, যে কাঙ্ক্ষিত মানটা আসবে তার সাথে আবার 1 গুণ করতে হবে, তাহলে আমাদের উত্তর পেয়ে যাবো। তো এখানে পাবো 0.5। আর এই কাজটা সেমভাবেই প্রথমে ক্যালকুলেটরে লিখবো আমরা 2, তারপরে পাওয়ার চিহ্ন দিব, তারপরে লিখবো -2। এখানে যে কাঙ্ক্ষিত মানটি পাবো তার সাথে যদি আমি আবার 1 গুণ করি তাহলে মানটা হবে এরকম, যে এখানে আমরা মানটা পাবো এরকম 0.25। তাহলে এই সবগুলো যোগ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর এসে যাচ্ছে। এখানে হচ্ছে 10 11, তাহলে আমরা লিখবো 11 দশমিক, আর এই কাজটা করার পরে আমাদের মান হবে 7.5। এটা আমাদের অলরেডি দশমিকে কনভার্ট হয়ে গেছে, যার জন্য আমি এখানে দশমিকের ভিত্তি 10 লিখে দিলাম। হ্যাঁ, এটাই ছিল মূলত আমাদের বাইনারি থেকে দশমিকের রূপান্তরের। এখন আমরা করব অক্টাল থেকে দশমিক, তারপরে করব হেক্সাডেসিমাল থেকে দশমিক। দেখতে পাচ্ছ আমি অলরেডি এখানে লিখে রেখেছি যে অক্টাল থেকে আমরা দশমিকে রূপান্তর করব। এখন আমি একটি অক্টালের সংখ্যা লিখব। অক্টালের সংখ্যা ধরে এরকম লিখলাম যে 762, এটি একটি অক্টাল সংখ্যা এবং এটিকে আমি রূপান্তর করতে যাচ্ছি দশমিকে। তাহলে এটাকে যদি আমি দশমিকে রূপান্তর করতে যাই কিভাবে করব? আমি উপরে কিন্তু প্রথম তীরটিতে লিখে রেখেছি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা যদি দশমিকে রূপান্তর করতে তাহলে গুণ এবং যোগ প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে প্রথমে আমি লিখবো এখানে 7, তারপরে তার যে ভিত্তিটি ছিল তা লিখব, তারপরে আবার যোগ চিহ্ন দিব, তারপর লিখব 6 এবং তার যে ভিত্তি আছে তা লিখব, তারপর লিখব 2 এবং তার যে ভিত্তি ছিল তাই লিখব। আমি যেহেতু দশমিকে রূপান্তর করবো আর আমরা জানি দশমিক সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, তার জন্য এই বিপরীত দিক থেকে বা উল্টো দিক থেকে এখানে লিখতে হবে ভিত্তির উপরে 0, তারপর লিখতে হবে এখানে 1 এবং এখানে লিখতে হবে 1 এবং তারপর লিখতে হবে 2। এখন আমাদের কাজটা কীরকম হবে? এখানে 8-এর উপরে পাওয়ার হিসাবে হচ্ছে 2, তার মানে 8 হচ্ছে আমাদের 2টি, তাহলে 8 8 হচ্ছে 64, আর এই 64-র সাথে এখন আমাদের 7 গুণাকারে আছে, তাহলে আমরা 64-র সাথে 7 গুণ করব। গুণ করার পরে আমরা এখানে মান পাবো 448। এখানে গুণ করার পরে আমরা মান পাবো 448। আর এই কাজটা করে এখানে যেহেতু দেখতে পাচ্ছি 8-এর উপরে পাওয়ার হিসেবে 1, তাহলে তো 8ই হবে, তাহলে 6 8 আমরা লিখতে পারি 48। আর এই দিক থেকে যেহেতু 8-এর উপরে ভিত্তি হিসেবে আছে 0, তাহলে এই কাজটার মান হবে 1, আর এই 1-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 2 কিন্তু আমরা এখানে পাবো। তাহলে শুধু খালি আমাদের এই 3টা কাজ একসাথে যোগ করলে আমরা কাঙ্ক্ষিত মান পেয়ে যাব। তাহলে এটাকে যোগ করে 50, আর এদিক দিয়ে আছে 448, তাহলে আমাদের কাঙ্ক্ষিত মান হচ্ছে 498। 498 আমাদের কাঙ্ক্ষিত মান। আর এটা অলরেডি আমি দশমিকে যেহেতু রূপান্তর করে নিচ্ছি এখানে 10 লিখে দিব, এটি হচ্ছে দশমিকের ভিত্তি। হ্যাঁ, এখন যদি এরকমভাবে থাকতো যে একটা পূর্ণ সংখ্যা থাকতো অক্টালে আর একটি ভগ্নাংশ সংখ্যা থাকতো, তাহলে আমরা এটি
কিভাবে নির্ণয় করতাম। যদি এরকম পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যার একটি সংমিশ্রণ থাকতো যে 673.23 এরকম যদি পার্ট থাকতো, একটি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা এবং সংখ্যাটি যদি অক্টাল থাকতো আর আমাদের বলা হতো যে এটি দশমিকে রূপান্তর করো, তাহলে আমরা কীভাবে করতাম। প্রক্রিয়া কিন্তু সেমই, গুণ এবং যোগ প্রক্রিয়ায়। প্রথমে লিখব 6 এবং গুণাকারে লিখব তার ভিত্তি, তারপর লিখব 7 গুণাকারে লিখব তার ভিত্তি, তারপর লিখব 3 গুণাকারে লিখব তার ভিত্তি, তারপর লিখব 2 এবং গুণাকারে লিখব তার ভিত্তি। সর্বশেষ বাকি থাকে আমাদের 3, লিখব 3 এবং গুণাকার এটির ভিত্তি লিখব। এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 3টি, যার জন্য আমাদের এখান থেকে শুরু করতে হবে 0 দ্বারা। এখানে লিখব 0, তারপরে লিখব এখানে 1, তারপর লিখব 2। আর এটি যেহেতু ভগ্নাংশ সংখ্যা, এটি ঋণাত্মক মান দিতে হবে, মানে মাইনাসে রাখতে হবে। এখানে লিখবো আমরা -1, এখানে লিখবো -2। তাহলে এই কাজটা যদি আমরা করি, এখানে আমরা মান পাবো যে 8-এর উপরে ভিত্তি হিসাবে আছে আমাদের 2, তাহলে 8 8 হচ্ছে 64। এই 64-র সাথে আমাদের 6 গুণ করতে হবে। হ্যাঁ, 64-র সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত মান হচ্ছে 384। তাহলে আমি এখানে লিখলাম 384। আর এই কাজটা করার পরে আমরা পাবো 56। আর এইখানে যেহেতু 8-এর উপরে ভিত্তি হিসেবে 0 আছে, এখানে আমরা মান পাবো 1। আর এই 1-এর সাথে যদি আমরা গুণ করি 3, 3ই থাকবে। এখানে একটু ক্যালকুলেশন আছে, কীরকম যে 8-এর উপরে আমরা ক্যালকুলেটরে পাওয়ার হিসেবে দিব -1 এবং এখান থেকে যে মানটি পাবো সেই মানের সাথে আমাদের 2 গুণ করব। এই ক্যালকুলেশনটা করে আমি মান পাচ্ছি 0.25। তারপরে আমাদের বাকি ক্যালকুলেশনটাও করতে হবে। এই ক্যালকুলেশনটা করে আমি পাচ্ছি 0.0468। এখন আমার কাজ হচ্ছে, আমি এখানে একটু বাংলা ইংলিশের সংমিশ্রণ করে নিয়েছি, এটা লিখে নিলাম। এখন হবে 468। এই সবগুলো যোগ করার পরে যে কাঙ্ক্ষিত মানটি পাবো সেটি আমাদের হচ্ছে উত্তর। এখানে পুরো ক্যালকুলেশনের মান হচ্ছে 443.29। এটা আমাদের দশমিকে রূপান্তর হয়ে গেল। এখন শুধু বাকি রইল যে হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করার কাজটি। হেক্সাডেসিমাল থেকে আমাদের এখন দশমিকে রূপান্তর করব। আমি একটি হেক্সাডেসিমাল সংখ্যা লিখলাম 2f এবং এটিকে আমি দশমিকে রূপান্তর করব। আর প্রক্রিয়া কিন্তু সেমই, গুণ এবং যোগ প্রক্রিয়ায়। প্রথমে লিখবো এখানে 2, তারপরে যে কাজটি আছে ভিত্তিটি লিখব, তারপর যোগ চিহ্ন দেবো f এর মান হচ্ছে 15, আমি আগেই লিখে দিয়েছিলাম। এই 15-এর সাথে আমাদের গুণ হবে ভিত্তির। এখানে যেহেতু আমরা দশমিকে রূপান্তর করবো, আমরা জানি দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত। হ্যাঁ, তাহলে 0 থেকে 9 পর্যন্ত হলে আমাদের এই বিপরীত দিক থেকে বা উল্টো দিক থেকে লিখতে হবে। এখানে লিখতে হবে 0, তারপরে লিখতে হবে 1, আর যদি সংখ্যা থাকলে লিখতাম 2, 3, এই প্রক্রিয়ায় যেতাম। তাহলে এখানে 16-র উপর ভিত্তি হিসেবে 1, তার মানে বুঝিয়েছে শুধু এখানে 16 রয়েছে। আর 16-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে পাবো আমরা এখানে 32। এই 16-র উপরে 0 আছে পাওয়ার হিসেবে, তাহলে তার মান হচ্ছে আমাদের 1। এই 1-এর সাথে যদি 15 গুণ করি 15ই পাবো। এই দুইটা যদি আমরা যোগ করে নিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে যাব দশমিকে। এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা মান পাবো 47। আর এটা হচ্ছে আমাদের দশমিক মান, যার জন্য দশমিকের ভিত্তি এখানে লিখে দিয়েছি। এখন আমরা করব যে এই হেক্সাডেসিমাল থেকে যদি বলা হতো যে দশমিকে আসো, কিন্তু পূর্ণ সংখ্যা এবং দশমিক এই ভগ্নাংশ সংখ্যা যদি ভাগ করা থাকতো তাহলে আমরা কীভাবে করতাম। হ্যাঁ, যদি এরকম একটি মান দেওয়া থাকতো যে 5.e, এরকম একটা মান যদি দেওয়া থাকতো এবং এটা বলা থাকতো যে দশমিকে রূপান্তর করো। প্রক্রিয়া তো সেমই, কিন্তু যেহেতু এখানে পূর্ণ সংখ্যা এবং দশমিক এই ভগ্নাংশ সংখ্যা ভাগ করা আছে, তাহলে একটু পরিবর্তন হতে পারে। যেমন এর মান হচ্ছে 10, তারপরে আমরা লিখব ভিত্তিটি, তারপরে লিখব এখানে 5-এর পরে ভিত্তি লিখব এবং এর মান হচ্ছে আমাদের 14 লিখব এবং ভিত্তি লিখব। পূর্ণ সংখ্যা যেহেতু 2টি, আমরা এখানে লিখব 0, এখানে লিখব 1, আর থাকলে
3 এভাবে লিখতাম। আর যেগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা সেগুলো ঋণাত্মক মান দিতে হয়, যেমন এখানে দিব আমরা -1, আর যদি থাকতো লিখতাম -2 -3, এইভাবেই যেতাম। তাহলে এই ক্যালকুলেশনটা যদি আমরা করি, এখান থেকে আমাদের মান পাবো 160। আর এই ক্যালকুলেশনটা করার পরে এখানে যেহেতু বৃত্তি হিসেবে 0 আছে, তাহলে মান পাবো আমরা 1। আর এই 1-এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে 5ই পাবো। যুক্ত যুগে এই ক্যালকুলেশনটা যদি করি, তাহলে প্রথমে ক্যালকুলেটর লিখতে হবে 16 এবং ভিত্তি এই পাওয়ার হিসাবে যেমন পাওয়ার চিহ্ন দিয়ে লিখতে হবে -1। এখানে যে মানটি পাবো তার সাথে আমাদের আবার 14 গুণ করতে হবে। এই ক্যালকুলেশন করার পরে আমরা পাবো এখানে 0.875। এখন আমাদের কাজ হচ্ছে এই 3টা ভ্যালু যোগ করে দেওয়া। আর এই 3টা ভ্যালু যদি আমরা যোগ করি তাহলে এখানে পাবো এরকম যে 165.875। অলরেডি এটা আমার যেহেতু দশমিকের রূপান্তর হয়ে গেছে, এখানে দশমিকের ভিত্তি লিখে দিব। এই ছিল মূলত আমাদের প্রথম থিওরির কাজটা, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে দশমিক সংখ্যায় যেতে হয়। এখন আমি আরেকটু প্র্যাকটিসের জন্য আরেকটি সংখ্যা পদ্ধতি তৈরি করে নিলাম, করে তোমাদের একটি প্র্যাকটিস করে দিচ্ছি। যেমন যে 7 ভিত্তিক সংখ্যা আমি একটি গঠন করলাম। 7 ভিত্তিক সংখ্যা আসলে কীরকম? 7 ভিত্তিক সংখ্যা হচ্ছে এরকম যে 0 থেকে 6 পর্যন্ত। কেন? আমি আগেই বলেছিলাম যে দশমিক সংখ্যা হচ্ছে আমাদের 0 থেকে 9 পর্যন্ত। হ্যাঁ, অক্টাল সংখ্যা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে 7 ভিত্তিক সংখ্যা হচ্ছে 0 থেকে 6 পর্যন্ত। হ্যাঁ, যত ভিত্তিক সংখ্যা হবে তার চেয়ে 1 কম হবে তার অক্ষরগুলো। যেমন যে এখানে বলা ছিল 10 ভিত্তিক সংখ্যা, আমি লিখেছি 0 থেকে 9 পর্যন্ত। এখানে বলা হয়েছিল 8 ভিত্তিক সংখ্যা, আমি লিখেছি 0 থেকে 7 পর্যন্ত। আর এখানে যেহেতু বলা হয়েছে 7 ভিত্তিক সংখ্যা, তাহলে আমি লিখবো 0 থেকে 6 পর্যন্ত। তাহলে 0 থেকে 6 পর্যন্ত যে অঙ্কগুলো বা বর্ণগুলো রয়েছে সেগুলোকে আমি বলবো 7 ভিত্তিক সংখ্যা। আর আমাকে যদি বলে এরকম একটি 7 ভিত্তিক সংখ্যা মান দিয়ে, কীরকম যে লিখলো যে 5, হ্যাঁ 6, 3, অবশ্যই এটি একটি 7 ভিত্তিক সংখ্যা, আর এটিকে দশমিকে রূপান্তর করো, এরকম যদি আমাকে বলতো তাহলে কিভাবে এটাকে সলিউশন করতাম। সলিউশন করতে হবে আমাদের এই প্রক্রিয়ায়, যে কোনো প্রক্রিয়া থেকে দশমিক যেতে হলে গুণ এবং যোগ প্রক্রিয়ায়। তাহলে প্রথমেই লিখবো আমি এখানে যে মানটি ছিল 5, তার ভিত্তি লিখবো কোন চিহ্ন দিয়ে, আবার যোগ চিহ্ন দিয়ে লিখবো 6, তার ভিত্তি লিখবো, তারপর লিখবো 3, তার ভিত্তি লিখবো। এখানে 3টা যেহেতু সংখ্যা ছিল, আমরা 3টা পার্টই লিখলাম। আমরা জানি দশমিকের সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। তাহলে বিপরীত দিক থেকে বা উল্টো দিক থেকে লিখতে হবে এখানে 0, এখানে লিখতে হবে 1, এখানে লিখতে হবে 2, আর থাকলে 3, 4 এভাবে লিখতাম। এখানে 7 এর উপরে পাওয়ার হিসাবে আছে আমাদের 2, তাহলে 7 আমাদের বুঝিয়েছে 2টি। তাহলে এখানে 7 7 49, আর এই 49-এর সাথে আমরা এখন গুণ করব 5। তাহলে 49-এর সাথে আমরা যদি 5 গুণ করি তাহলে আমি এখানে মান পাবো 245। লিখবো 245, যোগ চিহ্ন দিব, আর এই ক্যালকুলেশন করার পরে পাবো আমরা 42। আর এখানে যেহেতু ভিত্তি হিসাবে আছে 0, তাহলে এখানে মান পাবো আমরা 1। এই 1-এর সাথে 3 গুণ করলে কিন্তু 3 হবে। এখন এই সবগুলো একসাথে যোগ করে নেব। এই সবগুলো একসাথে যোগ করার পরে আমরা যে মানটা পাবো সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমরা যোগ করি একসাথে, তাহলে আমরা মান পাবো এখানে 290। এই 290 হচ্ছে আমাদের দশমিকের মান। তাহলে 7 ভিত্তিক সংখ্যা হোক, 6 ভিত্তিক সংখ্যা হোক, আর 4 ভিত্তিক সংখ্যা হোক না কেন, আমাদের যদি দশমিকে আনতে বলা হয় তাহলে কিন্তু আমরা সেম প্রসেসেই আনবো, গুণ এবং যোগ প্রক্রিয়ায়। আমাদের অলরেডি প্রথম থিওরির সলিউশন করার কাজ শেষ। এখন আমরা কাজ করব দ্বিতীয় থিওরির। দ্বিতীয় থিওরিতে বলা হচ্ছে যে দশমিক থেকে আমাদের যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। তাহলে আমি একটি দশমিক মান লিখি, এখানে আমি লিখলাম একটি দশমিক মান, হ্যাঁ, যে 4, 5। অবশ্যই একটি দশমিক মান বলতে পারি, কারণ দশমিক সংখ্যা যেহেতু 0 থেকে 9 পর্যন্ত, এর ভিতরে হলেই হলো। এই দশমিক সংখ্যাকে আমাদের যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবো বলা আছে। তাহলে আমাকে যদি বলে এটাকে প্রথমেই তুমি বাইনারিতে রূপান্তর করো, তাহলে কীভাবে করব? বাইনারির ভিত্তি হচ্ছে 2, তাহলে আমাদের ভাগ প্রক্রিয়া যেহেতু করতে হবে, আমি লিখে রেখেছি ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। তাহলে বাইনারির ভিত্তি যদি 2 হয়, এখানে আমি 2 দ্বারা এই 45-রে ভাগ করব। এখানে 2 দ্বারা যদি আমি 45-রে ভাগ করি, এখানে ভাগফল হবে কিন্তু 22। হ্যাঁ,
22 পয়েন্ট সামথিং আসবে। আমাদের এই প্রক্রিয়ায় বা এই থিওরির ক্ষেত্রে কিন্তু দশমিকের পরে যা আসবে তা লেখা যাবে না, এই হলো এই অঙ্কের নিয়ম। তাহলে আমি এখানে লিখব 22, আর এই 22-এর সাথে আবার যদি আমি এখানে 2 গুণ করি তাহলে কিন্তু আমি পাবো 44। আর আমার এখানে মান ছিল 45, তাহলে এই 45 আর 44-এর তফাৎ বা ডিফারেন্স কত? 1। তাহলে আমি এখানে অবশিষ্টটা লিখবো এখানে 1। আবার এটাকে আমি 2 দ্বারা ভাগ করব, এটাকে যদি 2 দ্বারা ভাগ করি আমি ভাগফল পাবো কিন্তু 11। হ্যাঁ, আর আবার যদি এই যাচাইয়ের জন্য এই 11-এর সাথে আমি 2 গুণ করি তাহলে কিন্তু পাবো 22। তাহলে 22 আর এখানেও ছিল 22, তাহলে কোনো তফাৎ নেই তাদের মাঝে, তাহলে পার্থক্য যেহেতু নেই আমি লিখবো এখানে 0। আবার এই 11-কে আমি 2 দ্বারা ভাগ করবো, 11-কে যদি 2 দ্বারা ভাগ করে আমি ভাগফল পাবো 5। আর এই 5-এর সাথে যদি আমি এই 2 আবার গুণ করি তাহলে কিন্তু পাবো 10। আর এই বক্সের উপরে এখানে ছিল আমাদের 11, তাহলে এখানে তফাৎ বা পার্থক্য হচ্ছে 1-এর, যার জন্য আমরা লিখবো 1। আরও একটি টেকনিক আমরা অ্যাপ্লাই করতে হবে এরকম, যদি এখানে বেজোড় সংখ্যা থাকে তাহলে আমরা লিখবো 1, আর এখানে জোড় সংখ্যা থাকলে লিখবো 0। যেখানে বেজোড় সংখ্যা যার জন্য আমরা লিখেছি কেন 1। এই টেকনিকটি আমরা ফলো করতে পারি। এখন আমার এই বাকি কাজ সম্পূর্ণ করব। এই 5-কে আবার আমি 2 দ্বারা ভাগ করব, 5-কে যদি 2 দ্বারা ভাগ করি ভাগফল কিন্তু আমরা 2 পাবো। আর অবশিষ্টটা কীভাবে বের করবো? এই 2 আর এই 2 আবার গুণ করবো, 2 গুণ কিন্তু আমাদের 4 হচ্ছে। তাহলে 4 হলে এখানে 5, তাহলে অবশ্যই হাতে 1। আবার এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব, 2-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কিন্তু আমরা 1 পাবো। 1 পেলে আমাদের যদি 1 আর এই 2 আবার গুণ করি 2ই পাবো। তাহলে এই 2 পেলাম আমরা, এখানে কিন্তু 2ই ছিল, তার জন্য হাতে কিছু নেই, আমরা লিখবো 0। আবার এটাকে আমরা 2 দ্বারা ট্রাই করব। আসলেই কিন্তু 1-কে 2 দ্বারা ভাগ করা যায় না, এরকম পরিস্থিতিতে আমরা মন থেকে লিখবো এখানে 0। আর এখানে 0 লেখার পর এই উপরে এই 0-র উপরে যা থাকবে তাই লিখে দিব। এখানে রয়েছে 1, আমরা লিখবো এখানে 1। তাহলে আমরা বলতে পারি বলতে পারি যে এই অঙ্কের উত্তরটা হবে এরকম, যে নিচ থেকে লিখতে হবে আমাদের। যেহেতু একটা পূর্ণ সংখ্যা ছিল, এটাকে বাইনারিতে নিচ্ছি, নিচ থেকে লিখতে হবে। প্রথমে লিখবো আমরা 1 0 1 1 0 1। এই হলো মূলত আমাদের এই দশমিক সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করার যে উত্তরটি এটি। হ্যাঁ, এখন যদি প্রশ্নে বলা থাকতো এরকম যে না বাইনারিতে না, এই সেম মানটাকে আমাদের দশমিকে এই অক্টাল রূপান্তর করে দাও, তাহলে যদি বলতো যে এই মানটাকেই অক্টাল রূপান্তর করো, আমরা জানি অক্টালের ভিত্তি হচ্ছে 8, তাহলে এই মানটা কিন্তু আমাদের 8 দ্বারা ভাগ করতে হবে। কারণ আমি বলেইছি যে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি যেতে হলে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে ভিত্তি দ্বারা, তাহলে এটাকে 8 দ্বারা আমরা ভাগ করব। এটাকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে কীরকম হবে? তাহলে 5 8 40 আমার চিন্তা করি যদি, তাহলে 40 হলে, তাহলে 40 যদি হয় তাহলে উত্তর আসবে এরকম 5 দশমিক সামথিং। আমি এই দশমিক চিহ্নের পরে আর লিখতে পারবো না, না, তাহলে এখানে লিখবো 5। আর এখানে অবশিষ্টটা কীভাবে বুঝবো? হ্যাঁ, এখানে যদি 6 দ্বারা নিতাম তাহলে কিন্তু 6 আর 48 হয়ে যেত, এই মানকে 5 করে যেত, যার জন্য আমি 6 দ্বারা নিয়ে নিই। হ্যাঁ, তাহলে এখানে আমি 5 দিয়ে নিচ্ছি, 5 ছাড়া হচ্ছে 40। 40 যদি হয় তাহলে আমাদের এই দশমিকের পরে কিছু মান এসেছিলো সেগুলো আমরা নিব না, শুধু 5কে নিব, পূর্ণ সংখ্যাটাকে নিব। তাহলে 5 আর 8 যদি আবার গুণ করি পাবো কিন্তু 40ই। আর এখানে রয়েছে 45, তাহলে 40 এবং 45-এর তফাৎ কিন্তু 5-এর, এখানে লিখবো আমরা 5। আবার এই 5-কে 8 দ্বারা ভাগ করার ট্রাই করব, তাহলে 5-কে কিন্তু 8 দ্বারা ভাগ হয় না, যেহেতু এটা ছোট, আমরা মন থেকে এখানে লিখবো 0 এবং এটার উপরে যা ছিল এখানে আমরা তাই লিখে দেব। তাহলে আমরা বলতে পারি যে এই দশমিকের অক্টাল মানটি হবে এরকম যে 55, এটি হচ্ছে অক্টালে, যার জন্য অক্টালের ভিত্তি আমি এখানে লিখে দিব। এই ছিল মূলত আমাদের এই দশমিক মানটাকে অক্টালে নেওয়ার এই কাজটি। এখন যদি বলে সেম এই মানকে আমাদের হেক্সাডেসিমালে রূপান্তর করো, তাহলে কীভাবে করব? যদি বলে এই মানকেই হেক্সাডেসিমালে রূপান্তর করো, আমরা জানি হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16, তাহলে এখন 16 দ্বারা ভাগ করতে হবে। এই 45-কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাবো দেখি। এখানে 45-কে 16 দ্বারা ভাগ করার পর আমি 2 পয়েন্ট সামথিং পেয়েছি। আমি আগেই বলেছি যে পূর্ণ সংখ্যাটা শুধু নিতে পারো, বাকিটা নিতে পারবো না উত্তর হিসাবে, তাহলে এখানে লিখবো 2। হ্যাঁ, এখন অবশিষ্টটা কীভাবে লিখবো? এই 2-র সাথে যদি আমি এখানে এখানে এই 2-এর সাথে যদি আমরা এই 16 গুণ করি তাহলে 16 দুগুণে কিন্তু আমরা পাচ্ছি 32, আর এখানে মান ছিল 45। এই 45 এবং 32-এর তফাৎটা কত আমার দেখতে হবে।
45 এবং 32 তফাৎ হচ্ছে 13, এখানে লিখবো আমরা 13। আর এই 13 কিন্তু মান রয়েছে আমাদের হেক্সাডেসিমালে, আমরা জানি এই 13 মান হচ্ছে ডি। আবার এই দুইকে যদি আমরা ট্রাই করি 16 দ্বারা ভাগ করার, এই মানটা ছোটো হয়ে যাবে, যার জন্য ভাগ করা যাবে না, মন থেকে আমাদের 0 লিখতে হবে এবং 0 উপরে যা ছিল তাই লিখতে হবে। তাহলে এই দশমিক মানকে একসাথে নিলে আমরা উত্তর পাবো এরকম যে 2D। এই হলো আমাদের হেক্সার কাজ। আচ্ছা, এখন যদি একটু ঘুরিয়ে বলতো, হ্যাঁ ঘুরিয়ে বলতে আমরা তো এই 45 একটি পূর্ণ সংখ্যাকে আমরা এই 3টি সংখ্যায় রূপান্তর করেছি। যদি বলতো এরকম যে পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যার একটা মিশ্রণ থাকতো, যে আমি বাইনারি থেকেই শুরু করি, আবার যেহেতু আমি বাইনারি থেকেই কাজটি বুঝিয়েছিলাম, যে বাইনারিতেই যদি বলতো যে এই মানটি যে দেওয়া আছে 40.15, এটা হচ্ছে দশমিকে, এবং এটাকে আমরা বললো যে বাইনারিতে কী করো, রূপান্তর করো। এখন কিভাবে করতাম, এখন তো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা দুটি কাজ এসেছে, এটা কিভাবে করব। তাহলে পূর্ণ সংখ্যার কাজ সেমই আগের মতোই, যে ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। তাহলে ভিত্তি দ্বারা ভাগ বলতে আমি বুঝেছি বাইনারি ভিত্তি হচ্ছে 2 দ্বারা আমি 40কে ভাগ করব, তাহলে এখানে কাঙ্ক্ষিত মান পাবো আমি 20। আর এই 20 দ্বারা যদি আমি গুণ করি 2কে, তাহলে কিন্তু 40 হবে, হাতে কিছু নেই, যার জন্য 0। আবার এটাকে যদি করি তাহলে এখানে পাবো 10, আর এটা দ্বারা এটা যদি আবার গুণ করি পরীক্ষার জন্য, তাহলে কিন্তু 20ই পাবো, হাতে কিছু নেই, 0ই লিখবো। আবার এটাকে এটা দ্বারা ভাগ করলে পাবো 5, হাতে কিছু নেই, বিদায় লিখবো 0। 5কে যদি আমি 2 দ্বারা গুণ করি কিন্তু ভাগফল পাবো 2, কিন্তু অবশিষ্ট আকারে এখন কিন্তু অবশ্যই 1 থাকবে, কারণ এটা গুণ করলে হবে 4, তাহলে অবশিষ্ট আকারে 1 থাকলো। 2কে যদি আবার 2 দ্বারা গুণ করি ভাগফল পাবো আমরা 1, কিন্তু অবশিষ্ট কিছু থাকবে না, লিখবো 0। আবার এটাকে যদি 2 দ্বারা আমি করতে চাই তাহলে কিন্তু হবে এরকম যে 0, কারণ এই 1কে আমি 2 দ্বারা ভাগ করতে পারি না, তাহলে 0 যদি এখানে হয়ে যায় আমি এই উপরে মানটা এখানে লিখে দেবো। তাহলে এই জায়গায় আমি উত্তর হিসাবে পাচ্ছি এরকম যে 1010000 এরকম। কিন্তু আমি কিন্তু এই যে ভগ্নাংশ সংখ্যাটা বা দশমিকের পরের কাজটা কিন্তু করিনি। তাহলে এটা কিভাবে করব, আমি তো মাত্র পূর্ণ সংখ্যার যোগফল বের করলাম, ওই বাইনারিতে নিলাম। তাহলে ভগ্নাংশ সংখ্যাটা কীভাবে করব, ভগ্নাংশ সংখ্যাটা করার জন্য আমি এখানে উত্তর রেখে দিয়েছি, এখন ভগ্নাংশ সংখ্যাটা করব। এখন ভগ্নাংশ সংখ্যার কাজ করতে গেলে আমরা লিখব ভগ্নাংশ সংখ্যাটি দশমিকের আগে যদি একটি সুন্দর শূন্য দিই তাহলে আমি দেখতে গোছালো হয়। তাহলে লিখবো এরকম যে 0.15। এটাকে যেহেতু আমাদের বাইনারিতে নিতে বলা হয়েছে, আমাদের তো বাইনারি ভিত্তিরই সহযোগিতা নিতে হবে। আমরা পূর্ণ সংখ্যাকে সলিউশন করেছিলাম কিন্তু মাত্র ভাগ করে, তাহলে এই ভগ্নাংশ সংখ্যাটাকে সলিউশন করতে হবে গুণ করে। কীরকম, যে এটাকে 2 দ্বারা গুণ করতে হবে, হ্যাঁ এটা সর্বোচ্চ আমরা এইভাবে গুণ করতে পারবো 5 বার, হ্যাঁ। তাহলে প্রথমে যদি আমি এটাকে গুণ করি তাহলে আমাদের মান হবে এরকম যে 0.3, এই গুণটা করার পরে। তাহলে এই 0টাকে আমি উত্তর হিসেবে ব্যবহার করবো, লিখলাম 0, তাহলে কিন্তু এখানে 0ই থাকলো। এটাকে আবার আমি 2 দ্বারা গুণ করব, এখন যদি আমি এটাকে গুণ করি তাহলে এরকম পাবো আমরা 0.6, তাহলে এই 0টাকে আমি আবার উত্তর হিসেবে ব্যবহার করব, হ্যাঁ। এখন আবার এটাকে আমি 2 দ্বারা গুণ করব, এটাকে যদি এখন 2 দ্বারা গুণ করি তাহলে পাবো আমি এখানে 1.2। এই দশমিকের যে এই দিকটা এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যাটাই আমাদের উত্তর হিসেবে বিবেচনা করতে হয়। তাহলে এই 1কে আমি উত্তর হিসেবে এখানে নিয়ে নিলাম, তাহলে এখানে আর কিছু রইল না, থাকে না, এখানে রইল শুধু কি 0। এটাকে আমি আবার 2 দ্বারা গুণ করব, তাহলে এটাকে যদি আমি আবার 2 দ্বারা গুণ করি তাহলে এরকম মান পাবো, হ্যাঁ 0.4। তাহলে এই 0.4, তাহলে এই 0টাকে আমি আবার উত্তর হিসাবে নিব, আবার এটাকে আমি 2 দ্বারা গুণ করব, তাহলে 2 দ্বারা গুণ করলে এরকম পাবো 0.8। তাহলে এই 0টাকে আমি আবার উত্তর হিসাবে নিব, মানে এখানে যা আসবে তাই আমি উত্তর হিসাবে নিব। দেখতে পাচ্ছ এখানে অলরেডি আমি 5 বার করে নিয়েছি, হ্যাঁ আর করার দরকার নেই, 5 বার করলেই এনাফ। আর এই 5 বারের আগেই যদি এই এখানে, হ্যাঁ এখানে যদি 0 এসে যেত তাহলে কিন্তু না করলেও হতো আমাদের। তাহলে আমাদের উত্তরটা কীভাবে নিব, আমরা যখন এই পূর্ণ সংখ্যাটিকে ভাগ করেছিলাম উত্তরটা কিন্তু নিয়েছিলাম নিচ থেকে, হ্যাঁ এই নিচ থেকে এক্সিকিউট করে নিয়েছিলাম। আর এটা যেহেতু ভগ্নাংশ সংখ্যা, আমাদের এখন উত্তরটা নিতে হবে উপর থেকে। এটাকেই বলা হয় মূলত এই পূর্ণ সংখ্যা এবং এই দশমিক এই ভগ্নাংশ সংখ্যার যে তফাৎটা। তাহলে এখন নিব আমার উপর থেকে, হ্যাঁ লিখব 0.0100। এটাই ছিল মূলত আমাদের একটি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের কাজটি।
এখন আমরা করব যে একটা দশমিক সংখ্যাকে কিভাবে অক্টালে নিতে হয়। দশমিক সংখ্যাটা থাকবে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যার সংমিশ্রণ। আমরা বুঝার সুবিধাতে এটি রেখে দিলাম। এটাকে আমি কিভাবে অক্টালে রূপান্তর করি দেখো। অক্টালে যদি আমাকে বলে যে এই মানটাকে অক্টালে রূপান্তর করো, আমরা জানি অক্টালের ভিত্তি হচ্ছে 8, তাহলে এই পূর্ণ সংখ্যাটাকে সলিউশন করলে তো আমি শুধু 8 দ্বারাই ভাগ করব না, 8 দ্বারা ভাগ করব 40কে, তাহলে 8 দ্বারা 40কে যদি ভাগ করি এখানে ভাগফল হবে 5 আর হাতে কিছু থাকবে না, কারণ এটা গুণ করলে 40ই হবে, তাহলে 0 লিখবো। আর 5কে তো 8 দ্বারা ভাগ করা যাবে না, এটা ছোটো, তাহলে মন থেকে এখানে লিখবো 1, সরি মন থেকে লিখবো এখানে 0, আর এই 0-র উপরে যা থাকবো তাই লিখে দিব। তাহলে আমি এতটুকু পূর্ণ সংখ্যার মানটা কিন্তু আমি পেয়ে গেছি যে এটাকে অক্টালে নিলে কত হবে। তাহলে এই যে দশমিকের কাজটা এটা তো আমি করিনি, মানে ভগ্নাংশের কাজটা তো আমি করিনি, এখন করব। তাহলে আমি আগে বলেছি এখানে একটি শূন্য দিলে জিনিসটা গোছানো হয়। তাহলে এটাকে কিন্তু আমার এখন আবার 8 দ্বারা কী করতে হবে, গুণ করতে হবে। কারণ পূর্ণ সংখ্যাকে যদি কোনো একটা দশমিক পূর্ণ সংখ্যাকে এই অক্টালে বা অন্য সংখ্যা পদ্ধতিতে নিতে হয় ভাগ প্রক্রিয়ায়, আর এই ভগ্নাংশ সংখ্যাটাকে যদি আমাদের অক্টালে নিতে হয় তাহলে কিন্তু গুণ প্রক্রিয়ায় নিতে হবে। তাহলে এটার সাথে এটাকে আমাদের গুণ করতে হবে, দেখব কত পাই আমরা। এই গুণটা করার পরে আমি পাচ্ছি এরকম যে 1.2। আমি আগেই বলেছি পূর্ণ সংখ্যাটা এদিক দিয়ে দশমিকের এদিক দিয়ে যা থাকবে তা হবে আমাদের উত্তর, লিখবো 1, তাহলে এখানে শুধু পরে থাকবে 0। এটাকে আমি আবার 8 দ্বারা করব, এটাকে যদি আমি আবার 8 দ্বারা করি তাহলে পাবো এরকম, তাহলে আমরা এখানে পাবো এরকম যে 1.6। এই 1টা আমাদের উত্তর হিসাবে গণ্য হবে। তাহলে এই 1 যদি উত্তর হিসাবে গণ্য হয় তাহলে তো এখানে 0 পড়ে থাকবে, এটাকে আমি আবার 8 দ্বারা করব। তাহলে এটাকে যদি আমরা আবার এই 8 দ্বারা করি তাহলে 4.8 হবে। তাহলে 4 আমাদের উত্তর হিসাবে গণ্য হবে। তাহলে এখানে তার 4 লেখা যাবে না, এখানে লিখতে হবে আমাদের 0। এটাকে আবার 8 দ্বারা করতে হবে, তাহলে এখন পাবো 6.4। তাহলে উত্তর হিসেবে আমি ব্যবহার করবো 6কে, তাহলে এখানে পরে থাকবে 0। এটাকে আমি আবার 8 দ্বারা করব সর্বোচ্চ 5 বার। হ্যাঁ, এরকম ভগ্নাংশ সংখ্যাকে যদি আমাদের গুণ প্রক্রিয়ায় নিতে হয় তাহলে সর্বোচ্চ 5 বার করবো আমরা। তাহলে এটাকে যদি করি এরকম তাহলে পাবো 3.2। তাহলে 3কে আমি উত্তর হিসেবে গণ্য করবো, তাহলে এখানে তো 0ই পরে থাকলো। তাহলে আমি অলরেডি কিন্তু 5 বার করে নিয়েছি, এখন শুধু উত্তরটা লিখার পালা। এরকম ভগ্নাংশ সংখ্যার উত্তর লেখা নিয়ে হলো উপর থেকে। তাহলে প্রথমে লিখবো 1 1, হ্যাঁ 4 6 3। এটাই ছিল মূলত আমাদের এই দশমিক সংখ্যাটাকে অক্টালে রূপান্তরের, হ্যাঁ, পুরোপুরি যে আনসারটা, যে পূর্ণ সংখ্যাটা কত হবে এবং ভগ্নাংশ সংখ্যাটা কত হবে। এখন আমরা এই মানটাকে চেষ্টা করব আবার হেক্সাডেসিমালে রূপান্তর করার জন্য। এক উদাহরণ দিয়ে আমরা 3টি কাজই করে নেব, এতে করে আমাদের বুঝতে সহজ হবে। এটাকে যদি আমাকে বলে যে হেক্সায় রূপান্তর করো, হ্যাঁ, আমরা তো জানি যে হেক্সার ভিত্তি হচ্ছে 16। তাহলে আমি এটাকে 16 দ্বারা ভাগ করার চেষ্টা করব। এটাকে যদি 16 দ্বারা ভাগ করি তাহলে হবে এরকম যে 16কে এটাতে ভাগ করে দিই, 16 দুগুণে 32 হবে। হ্যাঁ, তাহলে 32 হয় যদি তাহলে আমাদের ভাগফল 2 আসবে। তাহলে আমরা কিন্তু 2 নিব না, শুধু 2কেই নিব। তাহলে বাকি থাকলো কত, আমি এটা যদি গুণ করি তাহলে পাবো 32 আর এখানে 40। তাহলে 32 আর 40-এর ডিফারেন্সটা কত বা পার্থক্যটা কত, তাহলে পার্থক্য হচ্ছে 8। এখানে লিখবো আমরা 8। আবার এটাকে আমরা 16 দ্বারা ভাগ করার চেষ্টা করব। এটাকে যদি আবার 16 দ্বারা ভাগ করে যাবে না, কারণ এটি মান ছোটো, তাহলে মন থেকে এখানে 0 লিখতে হবে এবং এর উপরে যা থাকবে তাই লিখতে হবে। তাহলে উত্তরটা হচ্ছে এরকম যে 28। আমি পয়েন্ট হিসেবে এটা লিখে রাখলাম, কারণ এই ভগ্নাংশের কাজটা এখন আমি করব। তাহলে ভগ্নাংশের কাজটা যদি আমরা করতে হয় কীভাবে করবো, যে পূর্ণ সংখ্যাটাকে সমাধান করেছি ভাগ করে, তাহলে ভগ্নাংশ সংখ্যাটাকে আমাদের সমাধান করতে হবে গুণ প্রক্রিয়ার মাধ্যমে। কি দ্বারা, ভিত্তি দ্বারা। তাহলে প্রথমে আবার এটা লিখলাম, এটার সাথে আমাদের গুণ করতে হবে 16, আর এখানে এই টাকা দিয়েছি আনসারটা লেখার জন্য। তাহলে 15-এর সাথে যদি আমরা মানে এই 0.15-এর সাথে যদি আমরা 16 গুণ করি তাহলে আমাদের মান পাবো এরকম যে 2.4। এই 2কে আমরা উত্তর হিসেবে গ্রহণ করব, কারণ এটি পূর্ণ সংখ্যা। তাহলে এখানে 0 পড়ে থাকবে। এটাকে আবার আমি 16 দ্বারা গুণ করার চেষ্টা করব। এটাকে যদি আবার 16 দ্বারা গুণ করি তাহলে হবে এরকম যে 6.4। এই 6কে আমরা উত্তর হিসেবে ব্যবহার করব। তাহলে এখানে পরে থাকবে এটি। এটাকে আবার আমরা ট্রাই করব,
তাহলে আবার এরকমই হবে যে 6.4, এই 6কে উত্তর হিসেবে ব্যবহার করব, তাহলে এখানে 0, এটাকে আবার 16 দ্বারা ট্রাই করব, তাহলেও কিন্তু 6.4ই পাবো। তাহলে এটাকে যদি উত্তর হিসেবে গ্রহণ করি তাহলে এখানে কিন্তু 0ই, এটাকে আবার 16 দ্বারা ট্রাই করব, তাহলে আবার পাবো 6.4, এই 6কে আমরা উত্তর হিসেবে গ্রহণ করবো, তাহলে এখানে 0। আমাদের অলরেডি 5 বার হয়ে গেছে, 5 বারের বেশি নিতে হয় না। আর এই ভগ্নাংশের উত্তর নিতে উপর থেকে লিখবো আমাদের 2, তারপরে 6 আছে 4টি লিখে নেব। এই ছিল মূলত আমাদের যে একটা দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করার যে কাজটা এবং তার কাঙ্ক্ষিত উত্তরটা। তাহলে আমরা বলতে পারি এখন যে আমার এই 2টি থিওরি অলরেডি শেষ, এখন বাকি থাকলে শুধু খালি আমার তৃতীয় নাম্বার থিওরিটিতে বলা আছে এরকম যে অক্টাল থেকে বাইনারিতে যেতে হলে 3 বিট, আর বাইনারি থেকে হেক্সায় যেতে হলে 4 বিট। তার মানে অক্টাল আর বাইনারি সম্পর্কের কথা আসলে 3 বিট, আর বাইনারি এবং হেক্সা অথবা হেক্সা বা বাইনারির কথা আসলে আমার পাবো 4 বিট। তাহলে কীভাবে এটি বিটের প্রক্রিয়া নিব? এই বিট প্রক্রিয়ার ক্ষেত্রে সবচেয়ে সহযোগী হচ্ছে আমাদের এই মেমোরি সিরিজটি, যেমন 1-এর ডাবল হচ্ছে 2, 2-এর ডাবল হচ্ছে 4, হ্যাঁ, আবার এই 4-এর ডাবল হচ্ছে 8, 8-এর ডাবল হচ্ছে 16, আবার 16-এর ডাবল হচ্ছে আমাদের 32। এই সিরিজটা দিয়ে আমরা খুব সহজে এগুলো মান ব্যবহার করতে পারবো। ধরো এরকম দেওয়া হচ্ছে একটা অক্টালের মান, এখন তো আমরা এই 2টা কাজ অলরেডি শেষ করেই নিয়েছি, এখন শুধু আমাদের বাকি রইলো এটা। তাহলে অক্টালের মান একটা এরকম দেওয়া আছে যে 7.2, এটা হচ্ছে অক্টালে, আমাদের বলা আছে এটাকে বাইনারিতে রূপান্তর করে। তাহলে আমরা কিভাবে এটাকে রূপান্তর করব, যদি এরকম বলা থাকে কিভাবে রূপান্তর করব, তাহলে আমি আগে বলি যে অক্টাল থেকে বাইনারিতে যদি আমাদের রূপান্তর করতে হয় তাহলে বিট প্রক্রিয়ায় করতে হবে, বিট প্রক্রিয়ায়। তাহলে বিট প্রক্রিয়া কীরকম, একটু স্পেস দিয়ে লিখতে হবে সংখ্যাগুলো, এখানে লিখবো 7, এখানে লিখবো 2, এই যে এই চিহ্ন দিয়ে এই লেখাটা কি মূলত বিট প্রক্রিয়ায় বলা হয়। হ্যাঁ, এখানে হচ্ছে 7, এই সংখ্যা যোগ করে আমি 7 মিলাবো, যেমন 4 আর 2 হচ্ছে 6, আর একে 7, তাহলে আমি কয়জনকে ব্যবহার করলাম, আমার এখানে 3 জন, তাহলে আমার 3টি 1 লিখবো, হ্যাঁ, 1 1 1, এই যে আমার বাইনারিতে রূপান্তরের কাজ। এখানে হচ্ছে 2, এখানে 2 কীভাবে মিলাবো, 2 তো নিজেই এখানে এই শুধু 2 কার আছে, তাহলে আর অন্য কোনো সংখ্যা যোগ করতে হচ্ছে না, এটা আমার লাগছে না, তাহলে এখানে লিখবো আমরা 0, তাহলে লিখবো 1 0। কিন্তু কথা ছিল এরকম যে অক্টাল থেকে যদি বাইনারিতে যেতে হয় 3 বিট, তাহলে আমরা এখানে সামনে আরও একটি অতিরিক্ত শূন্য দিয়ে বিটটি পূরণ করে দেবো, তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে এরকম 1 1, 3টি 1 0 1। এটা হচ্ছে আমাদের বাইনারিতে, অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের কাজ। এখন যদি বলতো যে পূর্ণ সংখ্যাও থাকতো, দশমিক ভগ্নাংশ সংখ্যাও থাকতো, এটা কি বাইনারিতে বলতো কীরকম, যে 52.17 এরকম যদি থাকতো তাহলে কি করতাম, অক্টালে যদি বলতো যে এটাকে বাইনারিতে না, তাহলে কীভাবে করতাম, সেম প্রক্রিয়া, বিট প্রক্রিয়ায়। এটাকেও আমরা বিট করব, এটাকেও বিট করব, দশমিক জায়গায় থাকবে, এটাকেও বিট করবো এবং 7কেও বিটই করব। 5 মিলাতে গেলে আমার কার সহযোগিতা লাগে, 4 এবং 1-এর, আর এটা লাগে না, যার জন্য আমরা লিখবো এখানে, কারণ 4 আর 1 যোগ করলে আমাদের 5 হয়ে যায়, তাহলে এটা যদি লাগতো না, এখানে আমরা 0 লিখবো, তাহলে 1 0 1। 2 মিলাতে গেলে তো 2 নিজেই 2, তাহলে এটা লাগলো না, তাহলে লিখবো এটা, যেহেতু 3 বিট আমাদের পূরণ করে দিতে হবে, তাহলে এখানে একটি শূন্য অতিরিক্ত আমরা লিখলাম। তারপর দশমিকে লিখলাম 1-এর জন্য তো 1 নিজেই, তাহলে 1 লিখলাম, আর যেহেতু 3 বিট পূরণ করতে হবে আমি আরও অতিরিক্ত আরও 2টি শূন্য দিয়ে দিলাম। 7 কীভাবে মিলাবো, এখানে 4 2 আর এখানে লিখলাম 1, তাহলে এটি যোগ করলে আমরা পাচ্ছি 7, এখানে লিখলাম 1 1 1। এই ছিল মূলত আমাদের এই অক্টাল সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করার কাজটি। এখন যদি এরকম বলা থাকতো যে বাইনারি থেকে অক্টালে কিভাবে আমরা রূপান্তর করব, একটা সংখ্যা যদি বাইনারিতে বলা থাকে তাহলে এটাকে অক্টালে কিভাবে রূপান্তর করব। বাইনারিতে যদি এরকম একটা মান দিয়ে আমাদের বলে যে এটাকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো, তাহলে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে কীভাবে রূপান্তর করব, সেম প্রক্রিয়ায় 3 বিটের সহযোগিতায় করতে হবে। তাহলে এখান থেকে আমরা তিনটি করে বিট লিখব, উল্টো দিক থেকে আমাদের 3টি বিট নিতে হবে, তাহলে এখান থেকে 3টি বিট নিলে হবে 1 0 1, এখান থেকে আমরা 3টি বিট নিব 0 1 0, আবার এখান থেকেও আমরা 3টি বিট নিব, কিন্তু এখন তো আছে একটি বিট শুধু 1, তাহলে আমরা অতিরিক্ত আরও 2টি শূন্য দ্বারা 3টি বিট পূর্ণ করে দেব। এখন এটাকে অক্টাল রূপান্তর করব, কিন্তু আমাদের সহজেই কিন্তু সেই
সিরিজটি, এই সিরিজের সহযোগিতায় আমরা করব। কীরকমভাবে করব, যে এখানে 3টি বিট আমি এখানে লিখব যে 1 0 1। খেয়াল করে দেখলাম আমি এখানে ইউজ করছি দুইজনকে, মানে যেখানে 1 থাকবে সেটাকে আমি বলছি যে ইউজ করা। তাহলে এখানে আমরা ইউজ করেছি দুইটিকে, 4 এবং 1কে, তাহলে যোগফল হচ্ছে 5, তাহলে এটার মান হচ্ছে 5। তারপরটি হচ্ছে 0 1 0, এখানে আমাদের ব্যবহৃত হয়েছে শুধু 2, তাহলে এর মান হচ্ছে 2। আর এটাতে 1 0 0, এখানে শুধু ব্যবহার হচ্ছে 1, তাহলে এখানে আমাদের কাঙ্ক্ষিত মান হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি এই বাইনারির অক্টাল মান হচ্ছে 1 2 5। এখন যদি আমাদের বলে যে বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করো, তাহলে কিভাবে করব? এরকম একটা বাইনারি মান যদি আমাদের দেয়, দিয়ে যদি বলে এটাকে আমাদের হেক্সাডেসিমালে রূপান্তর করো, তাহলে এটা কিভাবে করব? হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16, আমি এখানে লিখলাম 16। এই বাইনারি মানকে যদি বলা হয় যে হেক্সাতে রূপান্তর করো, তাহলে আমাদের কিন্তু 4 বিটের সহযোগিতা, এখন আর 3 বিট নিলে হবে না, এখন 4 বিটের সহযোগিতায় করতে হবে। তাহলে এখান থেকে আমাদের 4টি করে বিট নিতে হবে। তাহলে এই 4টি প্রথমে নিব, তারপরে এখান থেকে নিব। তাহলে 4টি যদি এরকম নিই, তাহলে 1 0 1 1, আর এখান থেকে যদি নিই 1 0 1। এখন তো 3টি বিট, আমাদের কথা ছিল 4টি বিট, আমরা অতিরিক্ত একটি 0 দিয়ে বিটটি পূরণ করে নিলাম। আর এই সিরিজের সহযোগিতায় এই মানটিও আমরা বের করবো। কিরকম, যে প্রথমে লিখবো 1, তারপরে 0, তারপরে 1 1। এখানে ব্যবহৃত হচ্ছে 3 জন, 8 4 এবং 1। এটি যদি আমরা যোগ করি তাহলে পাবো 13। আর এই 13-র হেক্সাডেসিমালের মান হচ্ছে আমাদের ডি, লিখলাম ডি। আর এটিকেও আমরা সেম প্রসেসে নিব, প্রথমে লিখবো 1 0 1 0। এখানে ব্যবহৃত হয়েছে 2 জন, 4 এবং 1, তাহলে এখানে আমাদের যোগফল করলে পাবো 5। তাহলে এটির কাঙ্ক্ষিত মান হচ্ছে 5D। এই হলো আমাদের এই বাইনারি মানটির হেক্সাডেসিমাল মান। এখন যদি একটি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যার সংমিশ্রণ দেওয়া থাকতো, যে এরকম, যে এই মানটি দিয়ে যদি আমাদের বলতো যে এটিকে আবার হেক্সাডেসিমালে রূপান্তর করে দেখাও, তাহলে কিভাবে করতাম? তাহলে এটার করার টেকনিক হচ্ছে এটাকে এক ধাঁচে করতে হবে এবং এই ভগ্নাংশ সংখ্যাটাকেই আরেক ধাঁচে করতে হবে, কিন্তু 4 বিটের সহযোগিতায়। তাহলে এখান থেকে আমি 4 বিট নিব, এখান থেকেও 4 বিটই নিব। তাহলে এখান থেকে যদি আমি 4 বিট নিই তাহলে হবে এরকম, আর এখান থেকে 4 বিট নিলে তো শুধু আছে 2 বিট, আমার আরও 2টি শূন্য যোগ করে আমাদের 4 বিট করতে হবে, দশমিকের জায়গায় দশমিক। এখানে মাত্র রয়েছে 2টি বিট, আমার এই দিক দিয়ে আরও অতিরিক্ত 2টি বিট যোগ করতে হবে। তাহলে এই দিক দিয়ে যদি আমরা অতিরিক্ত 2টি বিট যোগ করি তাহলে এরকম হবে। এই মানটি জাস্ট আমরা এখানে লিখে নেব, তাহলে আমাদের হেক্সা হয়ে যাবে। এখানে যা ছিল তাই লিখব। তাহলে আমরা এখানে ব্যবহার করেছি 2 জনকে, হ্যাঁ, আর এই দুটি যোগফল হচ্ছে 12, আর 12-র মান হচ্ছে আমাদের সি। আর এখন লিখব এইটি 0 1 0 1। এখানে ব্যবহৃত হচ্ছে 2 জন, 8 এবং 2, তাহলে এর যোগফল হচ্ছে 10, আর 10 হচ্ছে হেক্সাডেসিমালে এ। এবং সর্বশেষটি হচ্ছে আমাদের 0 1 0 0। এখানে ব্যবহৃত হচ্ছে শুধু 2, তাহলে এটার মান হচ্ছে 2। তাহলে টোটাল বাইনারির যে সংখ্যাটা তার হেক্সাডেসিমাল মান হচ্ছে আমাদের 2A.C। এটি হচ্ছে আমাদের মূলত হেক্সাডেসিমালের উত্তর। এখন যদি এরকম বলা থাকতো যে একটি হেক্সাডেসিমাল মানকে বাইনারিতে রূপান্তর করো, এরকমভাবে যদি বলা থাকতো যে 2F, এই হেক্সাডেসিমাল মানটাকে বাইনারিতে রূপান্তর করো, তাহলে কিভাবে করতাম? অবশ্যই আমরা এই 4 বিটেরই সহযোগিতা নিতাম। তাহলে 4 বিট করে যেহেতু আমরা করবো, এখানে স্পেস দিয়ে সংখ্যাগুলো আগে লিখবো। আমরা জানি এফ এর মান হচ্ছে 15, এখানে 15 লিখে দিব অঙ্ক করার সুবিধার্থে। এই যে 2, এই 2-এর মানটা কিন্তু আমরা এই সিরিজের সহযোগিতায় বের করব। হ্যাঁ, এই যে এখানে 2 পেয়ে গেছি, আর কোনো সংখ্যা আমাদের যোগ করতে হয়নি, আর এটাও যেহেতু ব্যবহৃত হয়নি, এখানে লিখবো আমরা 0। তাহলে 2-এর বাইনারি মান হচ্ছে এরকম যে 1 0, কিন্তু আমাদের কথা ছিল যে 4 বিটে করব, যার জন্য আমাদের সামনে আরও অতিরিক্ত 2টি শূন্য দিয়ে 4 বিট পূরণ করে দিতে হবে। এখন এই এফ এর মান হচ্ছে 15, এই 15 মানটা থেকে আমরা কীভাবে বাইনারিতে রূপান্তর করবো? 15 মিলাতে গেলে আমাদের সহযোগিতা নিতে হচ্ছে এখানে 8, তারপরে হচ্ছে 4, তারপরে 2 এবং 1, এই 4টিরই আমাদের সহযোগিতা নিতে হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে 4টি 1 হচ্ছে এই 15 বাইনারি মান, 4টি 1। তাহলে এই হেক্সাডেসিমাল মানের বাইনারি মান হচ্ছে এরকম 0 0 1 0, আর এই 4টি 1। এখন যদি আমাদের
এই হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে বলা হতো কিন্তু পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা এরকম ভাগ করা থাকতো। তাহলে আমরা কিভাবে করতাম? আমি প্রথমে একটা লিখে নিলাম হেক্সাডেসিমালের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা, আর এখন লিখব একটি ভগ্নাংশ সংখ্যা। হ্যাঁ, এটাকে যদি আমাদের বলা হতো যে বাইনারিতে রূপান্তর করো, তাহলে কিভাবে করতাম? সেম প্রক্রিয়ায় 4 বিটের প্রক্রিয়ায়। তাহলে প্রথমে লিখবো আমরা এর মান লিখব, তারপরে লিখব 2 এবং দশমিকের জায়গায় দশমিক, তারপরে লিখবো এফ এর মান হচ্ছে 15। এখানে রয়েছে 10, আর এই 10 আমাদের এই সিরিজের সহযোগিতায় মিলাতে হবে। তাহলে 10 যদি আমাদের মিলাতে হয় তাহলে 8 এবং 2 এর সহযোগিতা নিতে হচ্ছে, আর এগুলো লাগছে না, তার জন্য আমরা এখানে লিখবো 0। তাহলে এর বাইনারি মানটা হচ্ছে এরকম। হ্যাঁ, তারপর হচ্ছে 2 এর জন্য কোনো সহযোগিতা লাগছে না, কারণ এখানে 2 রয়েছে, আর এই 1-এরও ব্যবহার লাগছে না, তার জন্য আমরা লিখবো এখানে 0। তাহলে 2 এর বাইনারি মান হচ্ছে 10, কিন্তু কথা ছিল আমাদের 4 বিট করে নিতে হবে, তার জন্য আমরা অতিরিক্ত আরও 2টি শূন্য এখানে যুক্ত করলাম। দশমিকের জায়গায় আমরা দশমিক দিয়ে দিলাম। এখানে হচ্ছে এফ এর মান 15, আর 15-এর যদি আমরা বাইনারি মান বের করতে হয় তাহলে হবে এরকম, মানে এই 4টিরই সহযোগিতা নিতে হবে। তাহলে 15-এর বাইনারি মান হচ্ছে 1 1 1 1। এই ছিল মূলত আমাদের একটি পূর্ণ সংখ্যা এবং এই ভগ্নাংশ সংখ্যার রূপান্তর বাইনারিতে। তাহলে উত্তরটি হচ্ছে এরকম 10100010.1111। এই ছিল মূলত আমাদের রূপান্তরের সমস্ত ক্যাটাগরি বা সমস্ত থিওরির ব্যবহার।